প্রতিটি বাবা মাই চায় তার সন্তান বেড়ে উঠুক সুস্থতায় ও নিরাপদে, হোক মানসিক বিকাশ, তৈরি হোক উজ্জ্বল ভবিষ্যৎ। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে অভিভাবকদের জন্য বিশেষ আয়োজন বসুন্ধরা ডায়াপ্যান্ট নিবেদিত গুড প্যারেন্টিং। বিভিন্ন দিক নির্দেশনা দিতে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশেষজ্ঞ প্যারেন্টিং কোচ। প্রতি শনিবার বিকেল ৩টায় শুধুমাত্র ৯৬.৪ স্পাইস এফএমে। বসুন্ধরা ডায়াপ্যান্ট নিবেদিত গুড প্যারেন্টিং। বসুন্ধরা ডায়াপ্যান্ট, ওর ভালোর জন্য। যত্নে রাখুন আপনার আদরের ছোট্ট সোনামণিকে। বসুন্ধরা ডায়াপ্যান্ট নিবেদিত গুড প্যারেন্টিং। একটা শিশু, একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্রের প্রতিচ্ছবি। আপনার শিশুটা বা সন্তানটা সঠিকভাবে সুষ্ঠুভাবে বেড়ে উঠছে কিনা তার প্রভাবটা কিন্তু পুরো দেশের উপর পড়ছে। সেই শিশুটা যাদের সংস্পর্শে আসছে তাদের ওপরে পড়ছে। আর আপনার সন্তান যাতে সুষ্ঠুভাবে বেড়ে ওঠে, প্যারেন্টিং সম্পর্কিত সেই খুঁটিনাটি বিষয় নিয়ে আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন বসুন্ধরা ডায়াপ্যান্ট নিবেদিত গুড প্যারেন্টিং। সবাইকে স্বাগত জানাচ্ছি ৯৬.৪ স্পাইস এফএম এর ভেরিফাইড ফেসবুক পেজে। এই মুহূর্তে কথা বন্ধু আনিজা রয়েছে লাইভ একদম। এই লাইভটি প্রচারিত হচ্ছে একই যোগে বসুন্ধরা ডায়াপ্যান্টের ফেসবুক পেজ থেকেও। এছাড়াও শুনতে পারছেন আমাদের ফ্রিকোয়েন্সি ৯৬.৪ স্পাইস এফএম এ। প্রত্যেক শনিবার দুপুর ৩টায় হাজির হয়ে যাই নতুন কোনো একটা বিষয় নিয়ে। সাথে থাকেন একজন বিশেষজ্ঞ প্যারেন্টিং কোচ। আজকেও তার ব্যতিক্রম নয়। তার আগে সবাইকে অনুরোধ করতে চাই যে এই লাইভটা অবশ্যই শেয়ার করে ফেলবেন। নিজস্ব টাইমলাইনে রাখতে পারছেন, বন্ধুদের সঙ্গে, পরিবারের সঙ্গে শেয়ার করতে পারছেন। কারণ প্যারেন্টিং এই বিষয়টায় কিন্তু আমরা সবাই সম্পৃক্ত কোনো না কোনোভাবে। সেক্ষেত্রে নৈতিকতার জায়গা থেকে হলেও এই লাইভটা অবশ্যই শেয়ার করবেন। আর আপনার পরিবারে যদি কোনো ছোট্ট শিশু থাকে যার কোনো একটা বিষয় সম্পর্কে আপনি একটু সন্দিহান, সেটা সম্পর্কে প্রশ্ন করতে চান, আমাদের কমেন্ট সেকশনেও কিন্তু জানতে পারেন। আনিজার সাথে আজকে যে মানুষটি রয়েছে, অসম্ভব হাস্যোজ্জ্বল একজন ব্যক্তিত্ব, তার সাথে একটু পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে রয়েছেন রৌনক জাহান নিসা, যিনি মাস্টার্স কমপ্লিট করেছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তাই তো? এবং একই সাথে ফিউচার আইকনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর, এবং তিনি একজন সার্টিফাইড প্যারেন্টিং কোচ। এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকের কাছে বোধহয় এই বিষয়টার গ্রহণযোগ্যতা অনেকটা কম, তাই না? ডেফিনেটলি। বিবাহের পূর্বে প্যারেন্টিং কেন প্রয়োজন? এটা কিন্তু খুব বড় একটা প্রশ্ন। আমারও একটু একটু কনফিউশন আছে। আজকে যেহেতু বিশেষজ্ঞ প্যারেন্টিং কোচ আছে, তার কাছ থেকে বিষয়টা সম্পর্কে জানবো। যে মানে আমরা যেটা ভাবি সাধারণত যে প্যারেন্টস মানেই হচ্ছে তাদের একটা বৈবাহিক সম্পর্ক রয়েছে, এরপরে যখন সন্তান লালন পালন করছে তখন তারা প্যারেন্টস হচ্ছে। তার আগ পর্যন্ত আসলে প্যারেন্টিং এর বিষয়টা যে জানা দরকার বা এক্সিস্ট করে প্যারেন্টিং একটা প্রসেস, সেটা সম্পর্কে কিন্তু আমরা একটু ডাউটের মধ্যে থাকি। তো এই বিষয়টা সম্পর্কে কি বলবেন আসলে? আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে, যারা আমাদের সবাইকে শুনছেন, আমাদের দুজনকে যারা শুনছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সময় বের করে এই চমৎকার প্রোগ্রামটি শোনার সুযোগটি গ্রহণ করেছেন সেই জন্য, এবং আনিজ আপুকে অসম্ভব ধন্যবাদ এত চমৎকার একটি ইন্ট্রো আমাকে নিয়ে দেওয়ার জন্য। তো আপু যে প্রশ্নটা করছিলেন এবং আজকে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব, যে বিয়ের আগে প্যারেন্টিং জানা কেন প্রয়োজন। আমি যখন আজ থেকে প্রায় ৩ বছর আগে আমি যখন ইয়োগা কোর্স করেছিলাম, তো সেখানে আমি তখন মাস্টার্সের স্টুডেন্ট ছিলাম, এবং আমার সাথে যারা ছিলেন, আমরা যারা কোর্সটি করছিলাম, তো অনেকেই স্কুলে ছিল, অনেকেই হয়তো বা আমার চাইতে আর একটু বড় ছিল, বা এরকম অনেক লেভেলের আর কি বয়সের অনেকেই ছিল। তো আমাদের যিনি কোর্সটি করাচ্ছিলেন সেই ইনস্ট্রাক্টর আপুটি অনেক কথা বলছিলেন ইয়োগা রিলেটেড। তো একটা খুব চমৎকার কথা বলেছিলেন, যে যেহেতু আমাদের মেয়েরা সব ছিলাম, তো বলছিলেন যে ইন ফিউচার আপনারা মা হবেন, তো মা হওয়ার জন্য ইয়োগাটা বেসিক্যালি কি করে, আমাদের শরীরটাকে পুরোপুরি গঠনটা সুন্দর করে সবভাবে, ভেতর থেকে, বাহির থেকে, ভেতর থেকে। তো উনি বলছিলেন যে আপনারা যখন ইন ফিউচার মা হবেন, এটার জন্য আপনাদের ইয়োগাটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওই টাইমে, এত বড় হওয়ার পরে ওই টাইমে এটা বুঝতে আমার একটু কষ্ট হয়েছিল যে আচ্ছা ঠিক আছে, এটা ঠিক কিভাবে করবে। তা যেহেতু আমাদের একটা ভ্রান্ত ধারণা হয়ে গেছে যে ঠিক যে মুহূর্তে আমি কনসিভ করছি বা যে মুহূর্তে আমি বাচ্চা আমার হবে, পৃথিবীতে আসবে, তার আগে হয়তো বা কিছু এক্সারসাইজ আমি করব, একটু বেশি হাঁটাহাঁটি হয়তো বা একটু করব, এই জিনিসগুলো আমাদের ভেতরে কাজ করে থাকে।
তো আমারও ওই জিনিসটা ছিল কিছুটা ভেতরে। তারপর আমি শোনার চেষ্টা করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম। তো উনি বলছিলেন যে একটা ফসলের জমিতে যখন আমরা ফসল লাগাবো তার আগে থেকে ওটাকে আমরা অনেকভাবে পরিচর্যা করতে থাকি, মাটিটাকে খুব সুন্দর করে আমরা নার্চার করি, প্রস্তুত করতে হয়, আমাদের ওই ফসলের জায়গাটাকে প্রস্তুত করতে হয়। তো এইভাবে উনি খুব সুন্দর করে বোঝাচ্ছিলেন এবং আমার মনে হচ্ছিল যে আমি ওনার কথার গভীরে ঢুকতে পারছি। তো উনি বলছিলেন যে আমাদের শরীরটাও ঠিক সেরকম, এখন যে অবস্থায় আছে আমরা যোগার মাধ্যমে আমাদের দৃষ্টিভঙ্গিটা আমরা চেঞ্জ করব, আমাদের খাদ্যাভ্যাস আমরা চেঞ্জ করব, এইভাবে আস্তে আস্তে আমাদের নিজেদের শরীরটা তৈরি হবে। তৈরি হলেই কেবল আমরা ওখানে কোনো কিছু ধারণ করার সক্ষমতা অর্জন করব। আমরা যদি এটা না করি, যোগা না করেও অনেকে মা হচ্ছেন, কিন্তু যোগা করলে যেটা হবে, যেমন ওই যে বলে না যে আমি কিন্তু একটা টবের মধ্যে গাছ লাগিয়ে দিতে পারি, কিন্তু গাছ কতটুকু সুস্থভাবে বড় হবে বা সেই গাছ থেকে আমি ভালো ফল পাবো কিনা সেটা কিন্তু আমি বলতে পারছি না। একজন চাষি যতটুকু মনোযোগ দিবে তার জমিতে, তার গাছ তত ভালো হবে, ফল তত ভালো হবে। ঠিক সেরকম আমি যখন আমার শরীরের উপর ফোকাস করছি এবং আমার মাথায় যখন ঢুকে যাচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমি একটা শিশুকে পৃথিবীতে নিয়ে আসবো, তখন আমার চিন্তা কিন্তু হচ্ছে কি আমি ছেলে শিশু আনবো না মেয়ে শিশু আনবো আসছে না, আমার কিন্তু আসছে যে সুস্থ বাচ্চা। সে তখন আমার কিন্তু দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে গেল। তখন আমি আচ্ছা যোগাতে ফোকাস করছি, আমার খাবার দাবার আমি চেষ্টা করছি। তখন এই জিনিসটা কিন্তু হুট করে হবে না, এই জিনিসটা হুট করে হবে না। আমি হঠাৎ করে আমার কোনো রোগ যেন না হয় সেটা আমি ডিসাইড করে ফেলতে পারবো না, আমাকে আগে থেকে সেই প্রসেসটাতে লেগে থাকতে হবে। আমার খাদ্যাভ্যাস থাকবে সেরকম যেন আমি আমার 60-70 বছর হয়ে গেল যেন আমি ওই টাইমে যদি আমার ইচ্ছে হয় আমি যেন একটু ভাজা পোড়া খেতে পারি, আমার বডিটাকে আমি সেইভাবে তৈরি করব এখন থেকে, সেই জিনিসটাকে কন্ট্রোল করে। তো যোগাটা আমাদের বডিকে এইভাবে তৈরি করছে। তো এই জিনিসটা যদি আমি বিবাহের আগে না জানি আমি আসলে এটা কিভাবে করবো, অ্যান্ড সাডেনলি তো আমি করতে পারবো না যে আচ্ছা ঠিক আছে আমি তো কনসিভ করে ফেলেছি এখন আমি খুব যোগা করবো। বাট ওই টাইমে যেটা হয় হঠাৎ করে একটা প্রেশার পড়ে যায়, আমার মাইন্ডসেট কিন্তু ওই প্রসেসটাতে আসতেও একটু সময় নেবে, এটাই স্বাভাবিক। নিঃসন্দেহে যেহেতু তখন আগে থেকে আমাদের ওই অভ্যেসটা নাই, সেটাই হঠাৎ করে তো অবশ্যই একটা চাপ ডেফিনেটলি। যারা একটু ধ্যান চর্চা করে থাকেন, আমরা সবাই জানি ধ্যান করতে হলে আমরা কি করি শুরুতে, আমরা যদি বাসায় বসে ধ্যান করি, আচ্ছা রুমে একটু লাইটটা একটু কমিয়ে নিই, একটু রিল্যাক্সিং একটা মুড অ্যাম্বিয়েন্স একটা সেটিং তৈরি করতে হয়। আমরা হুট করে শাহবাগে বসে নিশ্চয়ই ধ্যান চর্চা শুরু করে দিব না, এত নয়েজের মধ্যে এত ক্যাওসের মধ্যে স্টার্ট করে ফেলবো না। এই যে প্রসেসটা, আমাকে ফার্স্টে প্রসেসটাতে ঢুকতে হবে এবং এই প্রসেসটাতে ঢোকার জন্যই মূলত আমার এই প্রিপারেশনগুলো। সো আমি কত বছর পরে বিয়ে করছি, কত বছর পরে মা হচ্ছি, এটা আসলে খুব একটা ম্যাটার করে না। আমরা দিন শেষে সবাই চাই যে আমরা একটা পরিবার গঠন করব, আমার মাধ্যমে একটা পরিবার গঠিত হবে। তো আমাদের দৃষ্টিভঙ্গিটাও সেরকমই রাখতে হবে। এবং আমি আমার পার্সপেক্টিভ থেকে বলছি বা আমার যোগা লেসনটা থেকে বলছি, এবং 3 বছর হয়ে গেছে এই কথাটা এখনও আমাকে খুব ভালোভাবে তাড়া করে। তা আমি এখনও যখন হঠাৎ যোগা চর্চা করি তখন আমার এই জিনিসটাই শুরুতে মাথায় আসে যে এখন আমি যত ফিট থাকবো আমার সেই অ্যাবিলিটিটা তৈরি হবে, যেহেতু আমি এই জ্ঞানটা আমি জানি যে আমার ভেতরটা আমি যত সুন্দরভাবে গঠন করব তত সুস্থ স্বাভাবিক শিশু আমি নিয়ে আসতে পারবো আমার মাধ্যমে। তো এই যে আমার দৃষ্টিভঙ্গিটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এই জিনিসটা মূলত প্রতিদিন একটু একটু প্র্যাকটিস করার বিষয়। এবং আমরা যেটা করি যে আমাদের বাসায় কোনো গেস্ট আসবে, খুব বিশিষ্ট কেউ আসবে, কোনো মহামানব হয়তো বা আমার বাসায় পা রাখবেন বা কোনো মুনি ঋষি সাধক টাইপের কেউ আসবেন, আমরা কিন্তু তখন চেষ্টা করি যে আমার বাসার পরিবেশটা যেন সুন্দর হয়, বাচ্চা ওনার জন্য আমি কি করতে পারি, কোন খুশি করবার জন্য খাবারটা আমি রাখবো, উনি কি পছন্দ করবেন, কোন খাবারটা আমি রাখবো, কোন খাবারটা ওনার সাথে যাবে বা পরিবেশটা কিভাবে যাবে। তো এই যে চিন্তা করে আমি একজন অতিথির জন্য এত কিছু করছি, যে অতিথি হয়তো বা শুধু 30 মিনিট আমার বাসায় থাকবেন, সর্বোচ্চ 1 ঘন্টা থাকবেন, তার জন্য যদি আমি এত কিছু প্রিপেয়ার করতে পারি, তাহলে যে মানুষটা পৃথিবীতে আমি নিয়ে আসতে যাচ্ছি তার জন্য কেন আমি তৈরি করব না সব কিছু, পুরো পরিবেশটা কেন আমি তার জন্য তৈরি করব না। এবং সবসময় একটা কথা আমরা জানি, এটা আমরা বিভিন্ন সিনেমাতেও এটা শুনে থাকি যে যতক্ষণ পর্যন্ত তুমি আনন্দিত না হচ্ছ তুমি আরেকজনকে আনন্দ দিতে পারবে না। তো ব্যাপারটা ঠিক সেরকম, মা যখন আনন্দে থাকবে সে তার শিশুকে সেরকম পরিবেশ দিতে পারবে। ঠিক সেরকমভাবে আপনি যে শিশুটাকে আপনার ভেতরে লালন করছেন তার জন্য তাকে আপনি ভালো কিছু দিতে চাচ্ছেন, কিন্তু আপনি উত্তেজিত, আপনি চিৎকার চেঁচামেচি করছেন এবং চিৎকার চেঁচামেচি আপনি নিচ্ছেন, বা একটু আধা ঘন্টা তখন আপনি সময় দিচ্ছেন আপনার
অনাগত শিশুটাকে, এইভাবে আসলে হয় না, প্রসেস পুরোটাই আপনাকে ঢুকে যেতে হবে। কারণ নেগেটিভ পজিটিভ সবকিছুরই কিন্তু একটা ডিরেক্ট ইম্প্যাক্ট পড়ছে সেই বাচ্চাটার নিঃসন্দেহে। উপরে, তাই না? যে মায়ের পেটে থাকা অবস্থাতেই না কেন, গর্ভাবস্থায় কিন্তু শুরু হয়ে যায় প্যারেন্টিং ওই প্রসেসটা। ডেফিনেটলি ডেফিনেটলি সেক্ষেত্রে অবশ্যই আমার মনে হয় যেমনটা আপু বলছিলেন যে একটা ফসলের জমি আমরা যেভাবে পূর্ব প্রস্তুতি নিয়ে প্রস্তুত করে ফেলি সেই ফসলটার মানে সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য, তাই না? ঠিক তেমনি একটা শিশুর ক্ষেত্রেও একই। কিন্তু আপনি যখন একটা মেন্টাল স্টেটে যাচ্ছেন যে আমার মাধ্যমে একটা সন্তান পৃথিবীতে আসবে, ওই যে আপনি একটা মাইন্ডসেট তৈরি করে ফেললেন, তখন থেকে কিন্তু শুরু হয়ে গেছে আপনার প্যারেন্টিং প্রসেসটা, নিজেকে তৈরি করবার সেই জায়গাটা। আপনারা দেখছেন এবং শুনছেন বসুন্ধরা ডায়াপেন্ট নিবেদিত গুড প্যারেন্টিং, আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন। প্রত্যেক শনিবার দুপুর 3টেতে হাজির হয়ে যায়। আর আজকেও আমাদের সাথে রয়েছেন একজন প্যারেন্টিং বিশেষজ্ঞ কোচ। তার কাছ থেকে জানছি যে বিবাহের আগে, অর্থাৎ যখন আপনি বিবাহিত নন, ঠিক সেই সময়টা কিভাবে প্যারেন্টিং বিষয়টার মধ্যে আপনি নিজেকে নিয়ে আসবেন, বা এই বিষয়টা জানার কি গুরুত্ব, এই বিষয়টার মধ্য দিয়ে যাবার সময় কোন কোন বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে, সেই সব কিছু নিয়ে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে সেটা আমাদেরকে রাখতে পারছেন কমেন্ট সেকশনে। অনেকেই সংযুক্ত, ইসরাত শারমিন আছেন এই সময়টায়, এদিকে আছেন আমাদের সাথে সানোয়ার হোসাইন আছেন, সাফি, এদিকে রদিলা আছেন, জাহিদ আছেন সিলেট থেকে, মিথিলা আছেন, সবাই বেশ প্রশংসা করছেন। তারজিয়া আছেন, তানজিল আছেন, অনেকে অনেকের প্রিয়জনদেরকে মেনশন করছেন বা ট্যাগ করছেন। এটা কিন্তু সাধুবাদ জানানোর মতো, কারণ আমাদের সবারই এই বিষয়টা সম্পর্কে জানা উচিত আসলে। তাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউসুফ বলছেন বিয়ে করার আগেই প্যারেন্টিং জানা কি প্রয়োজন, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে কেন জানা প্রয়োজন। সেটাই। আর একটু স্পেসিফিক করে যদি আমরা বলি, এটা তো মায়ের ক্ষেত্রে গেল না, যে একটা মা আসলে কিভাবে নিজেকে প্রস্তুত করবেন। সেটাই তো সেটাই সেক্ষেত্রে মেয়েদের আমি চিন্তা করছিলাম যে সবাই এখন হচ্ছে মেলরা একটু নির্ভর হয়ে যাবে বেসিক, মানে মোস্ট অফ দ্য টাইম আমরা এটাই দেখি যে একটা পুরুষ আসলে অতটা কি চিন্তা করে, একটা পুরুষের চিন্তা শুধুই থাকে যে আমার টাকা পয়সা কতটুকু যাবে তাকে লালন পালন করতে। কিন্তু এটা নিঃসন্দেহে আমরা এটা সাধুবাদ জানাই। বাবারা যারা আছেন, পুরুষরা যারা আছেন, তারা আসলে অনেকটা কি বলে এটাকে দায়িত্ব নিয়ে থাকেন। কিন্তু তারপরেও এটা ছাড়াও অনেক আছে, ব্যাপার আছে। যেমন আমি শুধু বললাম যে ইয়োগার ক্ষেত্রে, যেহেতু আমি ইয়োগাতে এই লেসনটা পেয়েছি, দ্যাটস আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বললাম, বাট নিঃসন্দেহে ছেলেদের ইয়োগা আছে। সেই সাথে যেটা করতে হয়, পুরুষদেরও সেম ভাবেই নিজেকে তৈরি করতে হবে। যেমন আমরা এটা অনেকেই জানি, এটা ডক্টররা বলে থাকেন, যখন বাচ্চা নেওয়ার আগে যখন বাবা মা দুজনই ডক্টরের কাছে যান পরামর্শ নিতে, তখন কিন্তু অনেক সময় ডক্টরে জিজ্ঞেস করে থাকেন যে বাবার কোনো বা সেই পুরুষটির কোনো বাজে কোনো অভ্যাস আছে কিনা, ড্রাগ রিলেটেড কিছু আছে কিনা। কারণ এটা আমরা সবাই জানি এখন যে এই জিনিসগুলো অনাগত শিশুর উপর প্রভাব ফেলে। তো এই যে ইভেন আমরা এটাও জানি, অনেক সময় বলে যে একজন গর্ভবতী মা যখন দূরে কেউ স্মোক করছে, সিগারেট খাচ্ছে, সেটা দিতে পারছে না, সেখানে সন্তান পৃথিবীতে আনার ক্ষেত্রে নারী পুরুষ একসাথে তো একটা যৌথ ইয়েতেই তো হয়ে থাকছে। তো সেখানে আরও ইন্টিমেট অবস্থায় ডেফিনেটলি যে আপনার যদি কোনো বাজে অভ্যাস থাকে সেটা কিভাবে প্রভাব ফেলতে পারে এটা আমরা সবাই জানি। তো নিঃসন্দেহে যে যোগাটা দিয়ে একজন নারী তার শরীরটাকে তৈরি করছেন, ঠিক সেভাবেই পুরুষটাকেও নিজেকে তৈরি করতে হবে। যত বাজে অভ্যাস আছে সেগুলো হয়তো হয়ে যেতে পারে অনেক সময় অনেক কারণে, সেগুলো থেকে আস্তে আস্তে সরে আসতে হবে। যদি আমার ইচ্ছে, এটা সবারই আসলে ইচ্ছে থাকে যে সে একটা পরিবার গঠন করবে, তার মাধ্যমে কেউ আসবে পৃথিবীতে, তো এটা শুরু থেকেই করে ফেলতে হবে যে না, আমাকে এই অভ্যাসটা ত্যাগ করতে হবে, কারণ আমি একজন সুস্থ মানুষ পৃথিবীতে আনতে চাই। তো একজন নারী যেভাবে নিজেকে তৈরি করবেন, একজন পুরুষেরও দায়িত্ব ঠিক সেভাবেই নিজেকে তৈরি করা, এবং এটা আসলে শুরু থেকেই করতে হবে। এটা কখনোই প্রসেসে ঢুকে যাওয়ার পরে আসলে আপনি করতে পারবেন। হ্যাঁ, তখন আসলে খুব দেরি হয়ে যাবে আপনার নিজের জন্যও, আপনার সন্তানটির জন্যও, হঠাৎ করে এই বিষয়গুলোতে খাপ খাইয়ে নেবার জন্য। সেটাই। আমার মনে হয় ইউসুফ, আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন যে প্যারেন্টিং এই বিষয়টা সম্পর্কে কেন আমাদের বিয়ের আগে জানা প্রয়োজন, তাই না? আছেন এই সময়টায় শাওন, আর আছেন ফাহিম, শুভ দুপুর জানিয়ে আছেন নাদিয়া, এদিকে শিউলিকে দেখতে পাচ্ছি। যেমনটা হয় আমরা যখন ছোটবেলায় আস্তে আস্তে বড় হই, স্কুলের সেই গণ্ডিতে পা দেবার আগে কিন্তু আমরা বাসায় একটা ঘরোয়া পরিবেশে কিছু একটা শিখি, তাই না? যাতে করে আমরা হঠাৎ করে স্কুলে গিয়ে একদম বাকরুদ্ধ না হয়ে যাই, হতভম্ব না হয়ে যাই। আমাদের ঘরোয়া পরিবেশেই কিন্তু একটা বিষয় আমাদেরকে শেখানো হয়, সেই ক খ 1 2, যাতে করে আমরা স্কুলে গিয়ে ওই বিষয়টার সাথে খাপ খাইয়ে নিতে পারি।
প্রত্যেকটা জিনিসেরই এরকম একটা পূর্ব প্রস্তুতি দরকার, যে কারণে আমরা কথা বলছি আজকে যে বিবাহের পূর্বে কেন প্যারেন্টিং বিষয়টা সম্পর্কে জানা উচিত আমাদের প্রত্যেকের। আপনারা দেখছেন এবং শুনছেন বসুন্ধরা ডায়াপেন্ট নিবেদিত গুড প্যারেন্টিং, আমাদের এই সাপ্তাহিক নিয়মিত আয়োজন। যে যেখান থেকে শুনছেন দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আমি জানি আপনি আপনার আগত কিংবা অনাগত সন্তানটাকে সবচাইতে বেশি ভালোবাসেন। আর আপনার আদরে সোনামণি বেড়ে উঠুক বসুন্ধরা ডায়াপেন্টের নরম কোমল স্পর্শে। সেলাইবিহীন হওয়ার কারণে এবং অধিক শোষণ ক্ষমতা সম্পন্ন হওয়ার কারণে আপনার শিশুটি থাকবে সারাদিন প্রাণবন্ত। তাই নির্ভয়ে ওর পছন্দের বসুন্ধরা ডায়াপেন্টে ওকে খুশি রাখুন। সবার আস্থা এবং পছন্দের নাম বসুন্ধরা ডায়াপেন্ট, ওর ভালোর জন্য। ওর ভালোর জন্যই আমাদের এই নিয়মিত আয়োজন। তাই এই সময়টায় আমরা কথা বলছিলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমাদের সাথে রয়েছে নিসা আপু, যিনি জানাচ্ছেন আমাদেরকে একজন সার্টিফাইড প্যারেন্টিং কোচ হিসেবে যে কেন প্যারেন্টিং এই বিষয়টা খুব বেশি প্রয়োজন। যেমনটা বলছিলাম আপু, যে আমরা তো সবাই কোনো না কোনোভাবে কানেক্টেড, তো কো প্যারেন্টিং বিষয়টা আসলে কি? আচ্ছা, কো প্যারেন্টিং বিষয় যেটা, সেটা হচ্ছে আমি আমার ব্যক্তিগত এক্সাম্পল দেই। সেখান থেকে আমি যখন আরও ছোট ছিলাম তখন থেকে আমার বেশ কিছু কাজিন ছিল, তারা আমার চেয়ে বয়সে অনেক ছোট, তো ওরা আমার সাথে খুব অ্যাটাচ ছিল। তো ঠিক যেটুকু সময় আমি তাদেরকে পাচ্ছি, যেহেতু ওরা আমার সাথে খুব বেশি অ্যাটাচ, তো যেটা হতো আমি কিছু বললে তারা সেই কথাগুলো শুনতো। হয়তো বা আমার চাচি যেটা বলছে বা আমার মামি যেটা বলছে তার চাইতে বেশি হয়তো বা কোনো একটা কারণে আমার কথা তারা শুনছে। এই যে আমার দায়িত্ব কিন্তু শুরু হয়ে গেল নিঃসন্দেহে। সে আমার বোন হতে পারে, আমার ভাই হতে পারে, কিন্তু ও ছোট আমার চেয়ে বয়সে, ও এখন থেকে শিখছে যেহেতু প্রতিনিয়ত, যেহেতু ও আমাকে মানছে, আমার দায়িত্ব হচ্ছে ওকে ভালো জিনিসটা শেখানো। এবং যেটা হতো, আমি ওদের সামনে খুব চেষ্টা করতাম বা এখনও করি যে একটা ভালো উদাহরণ সৃষ্টি করতে। যে আমি তখন চেষ্টা করি যে আচ্ছা ঠিক আছে, ওদের সামনে আমি কোনোভাবেই, আমি একটু কমই রাগী, তো আমি আরও চেষ্টা করতাম যে ওরা যেন আমার রাগের সাইডটা না দেখে, ওরা যেন আমার ইতিবাচক মনোভাবটা বেশি দেখে, বা ওরা যেন দেখে যে আমি ঠিকমতো খাচ্ছি কি না, বা ওরা যেন দেখে যে আচ্ছা ঠিক আছে আমি প্লেটে সবজিটা নিয়েছি কি না, বা আমি ঠিক কিভাবে কথা বলছি, ওরা যেন এটা দেখে। এই যে আমি আমার জায়গা থেকে এই দায়িত্বটুকু পালন করার চেষ্টা করছিলাম, কেন? যেন ওদের উপরে ভালো প্রভাব পড়ে। তো এটা কিন্তু বলা চলে যে কো প্যারেন্টিংয়ের একটা অংশ ছিল। কারণ হচ্ছে যে ও ওর বাবা মার কাছ থেকে যেটুকুই শিখুক না কেন, দিন শেষে কিন্তু আমার কাছে থাকছে, আরও অনেকের কাছেই থাকছে। এরপর আমার বড় বোনের একটা বেবি আছে, ওর 11 মাস হয়েছে। ঠিক যেদিন তার জন্ম হলো সেদিন থেকে আজকে 11টা মাস সে আমাদের সাথেই আছে। তো ও যখন হওয়ার পরে যেটা হয়েছে, আগে থেকে আমি আমার বোনকে খুব বলতাম যে আপু তুমি একটু অটো সাজেশনের বই পড়ো বা এই টাইপের অটো সাজেশনগুলো দাও, কিছুটা ওর মধ্যে ঢুকে যাবে শুরু থেকে, আর বাকিটা আমরা পরবর্তীতে দেখব। তো ও হওয়ার পরে যেটা হতো, খুব কম কান্নাকাটি করে আলহামদুলিল্লাহ, বাট যখন একটু কাঁদতো আমরা তখন এটা বলতাম না যে না না কাঁদে না, এটা কখনো বলতাম না। আমরা ওকে উল্টো বলতাম যে ওর নাম হচ্ছে ওয়ানিয়া রোজালিন। তা আমরা বলতাম যে ওয়ানিয়া রোজালিন খুব ভালো, শান্তশিষ্ট, লক্ষ্মী, ভদ্র একটা মেয়ে, ও সব সময় হাসে, সবার সাথে হেসে হেসে কথা বলে। তো এই জিনিসটা আমরা চেষ্টা করতাম পরিবারের সবাই মিলে একই কথা বলার। তো ওই মুহূর্তে যেটা হয়েছিল, আমাদের এক আপু ছিলেন আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে, ওই আপুর একটা মেয়ে ছিল, ও আমাদের সাথে থাকতো। ওই আপুর মেয়েটার বয়স হচ্ছে 6 বছর। তো ওর বয়স 6 বছর হলেও ও আমার ভাগ্নিটার আশপাশেই থাকতো প্রায় সময়। তো ও শুনতে শুনতে যেটা হলো, যখন আমরা কেউ আমার ভাগ্নিটার পাশে নেই, ও হয়তো বা একটু বসে আছে কিছুক্ষণ, তো আমার ভাগ্নিটা যখন একটু কান্না করার চেষ্টা করছে, তা আমরা দূর থেকে শুনতাম ও বলছে যে না না ওয়ানিয়া রোজালিন খুব ভালো, শান্তশিষ্ট, লক্ষ্মী, ভদ্র মেয়ে, ওয়ানিয়া রোজালিন শুধু হাসে। এই যে আপু দেখেন, কো প্যারেন্টিংয়ের সাথে কিন্তু ও যুক্ত হয়ে গেল। ওর বয়স 6 বছর, কিন্তু এই যে ও একটা কথা বলল, এটা কিন্তু আমার ভাগ্নিটার উপর এফেক্ট ফেলছে। সো বেসিক্যালি যেটা, কো প্যারেন্টিংটার মিনিংটা অনেক ডিপ এবং এটা অনেক ইম্পর্টেন্ট। তো আমাদের মাথায় রাখতে হবে আমরা সবাই আসলে প্যারেন্ট, সবাই। আমার বয়স 8 বছর হতে পারে, আমার বয়স 20 বছর হতে পারে, 40 হতে পারে, 60 হতে পারে, 70 হতে পারে। আমরা যারাই থাকছি একটা বেবির আশপাশে, আমরা সবাই কো প্যারেন্টিং করছি। তো আমাদের এই জিনিসটাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, কো প্যারেন্টিংয়ে যেটা হয়, সবাইকে একই লাইনে চলতে হবে, একই লাইনে। আমার বোন যে জিনিসটা আমার ভাগ্নির জন্য চাচ্ছে না, আমার যদি মনে হয় যে আমার বোন সঠিক ডিসিশন নিয়েছে, আমাকেও আমার বোনের সাথে যেতে হবে, আমার মাকেও যেতে হবে, আমার বাবাকেও যেতে হবে, যারা যারা আছে সবাইকে যেতে হবে। যেমন আমার ভাই আছে, ভাইয়ের বউ আছে, ওদেরকেও কিন্তু একই প্রসেসে যেতে হবে। আবার কোনোভাবে যদি আমার উপলব্ধি হয় যে না এই জিনিসটা আপু ভালো, ও
ওর জন্য ভালো হবে। তা আমার বোন যদি রিয়েলাইজ করে যে আচ্ছা ঠিক আছে এটা ওর জন্য ভালো, তখন কিন্তু সবাইকে মিলে আবার সেই প্রসেসেই যেতে হবে। তো কো প্যারেন্টিং বিষয়টা মজার, এতে করে দায়িত্বগুলো সবার উপর চলে যায়। অ্যাট দ্য সেম টাইম এটা একটু সাবধানতা অবলম্বনের বিষয়, কারণ সেক্ষেত্রে যেটা হয় এক একজন এক এক কথা বললে বাচ্চারা কনফিউজ হয়ে যায়, এবং একবার যদি কনফিউশন একদম ছোট বয়সে তৈরি হয়ে যায় সেটা কখনো বের হয় না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে একটা শিশুর জন্য বাবা এক ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, মা আরেক ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, সেক্ষেত্রে বাচ্চাটার উপর তো একটা ইম্প্যাক্ট পড়ছে ভীষণভাবে ভীষণভাবে। দিন শেষে যেটা হয় বাচ্চার বাবা মা কাউকে আর বিলিভ করে না ঠিক যে আচ্ছা আমি কোন দিকে যাবো, তখন সে যেটা করে সে তার নিজের মতো করে করে, এবং নিজের মতো করে করলে যেটা হয় তাদের নিজস্ব কিছু বোধ বুদ্ধি তো নিঃসন্দেহে আছে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের সেই জায়গাটা অনেক রেসপেক্ট করতে হবে। তবে যেহেতু তার অভিজ্ঞতাটা কম, তার বয়সটা একটু কম, সে তার মতো করে বুঝতে পারছে, আমাদেরকে যেটা করতে হবে সে জায়গাতে আরেকটু ইনপুট দিতে হবে যে আচ্ছা ঠিক আছে তুমি যেটা বলছো সেটা খুব চমৎকার, কিন্তু আমরা যদি এই কাজটাকে আরেকটু ঘুরিয়ে করি তাহলে আরেকটু ইফেক্টিভ হবে। মানে তার কথাটা আপনি পুরোপুরি ফেলে দিতে পারবেন না, ফেলে দেওয়া মানেই হচ্ছে আপনি তাকে ভ্যালু করলেন না, এবং সে টোটালি অন্য ট্র্যাকে চলে যাবে, সে আপনার কথা শুনতেই চাইবে না, বাধ্য হয়ে ভয় পেয়ে আপনাকে হয়তো শুনছে কিন্তু সে সেটা রাখবে না। সো শুরুতে যেটা করতে হবে তার কথাটাকে নিয়ে একটা উঁচু আসনে বসাতে হবে যে তোমার কথাটাই সবার উপরে থাকলো, এরপরে আসো আমরা একটু কিছু অ্যাড করি, কালার করি, তাহলে এই কাজটা আরো সুন্দর হবে। এবং দিন শেষে বলতে হবে যে দেখো তুমি ডিসিশনটা নিয়েছিলে এইভাবে সুন্দর হলো, এবং এই যে তুমি আমাকে একটু হেল্প করতে দিলে, তোমাকে সহযোগিতা করতে দিলে আরো সুন্দর হলো। এই যে তার মধ্যে বোধটা তৈরি হলো যে আমার বাবা মা আমার কথাটা মূল্য দিচ্ছে, ওর মধ্যে আত্মবিশ্বাস যেমন সৃষ্টি হবে, বাবা মার সাথে তার বন্ডিংটা ভালো হবে। এবং একটা কথা আমি খুব করে মানি, যেহেতু এটা আমি আমার ব্যক্তিগত জীবনে অনেক দেখেছি, এবং যারাই আমার সাথে কথা বলে, আমি বলছি না যে সার্টিফাইড প্যারেন্টিং কোচ টাইটেলটা নিয়েছি জন্য বলে, ব্যাপারটা সেরকম না। আমার আসলে পরিচিতির গণ্ডিটা বেশ ভালো আলহামদুলিল্লাহ। তো ওখানে আমার যে ছোট বয়সে অনেকেই আছেন, তারা যখনই আমার সাথে শেয়ার করেছে যে কোনো বিষয় নিয়ে, আমি সবসময় দেখেছি সবার একই জায়গাতে কষ্ট, একই রকম, বাবা মার সাথে ঠিক একই রকমের দূরত্ব, একই রকমের কাহিনী থেকে সূত্রপাত। তো এই জায়গাটা আমাকে বেশ ভাবিয়েছে। আমি তখন আসলে দেখলাম, এখন হয়তো বা অনেকে ভাবতে পারে যে আমি মা হইনি, দ্যাটস ওয়াই আমি এত অকপটে কথাগুলো বলছি, কিন্তু আমি যদি মা হই এবং আমিও যদি সেম জিনিসগুলো ফেস করি, আমি এখন এই যে অনলাইনে বলছি, অন এয়ারে বলছি, আমি তখনও ঠিক আমাকেই দোষ দিব, এবং আমি এখনও বাবা মাদেরকেই দোষ দিচ্ছি। বাবা মারা এই জায়গাগুলো না ঠিক বুঝতে চায় না যে ট্রমাগুলো নিয়ে একটা সন্তান বড় হয়, এখানে পুরোটাই বাবা মার দোষ থাকে, পুরোটাই। কারণ একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে সে কিন্তু একটা ব্ল্যাঙ্ক হার্ড ডিস্ক নিয়ে আসছে, তাই না? তো সে তার প্যারেন্টসকে দেখে শিখছে, আশপাশের মানুষগুলোকে দেখে শিখছে, তো সেক্ষেত্রে তো অবশ্যই দায়িত্বটা প্যারেন্টিং প্রসেসে যারা তাদের মধ্যেই পড়ে। আমি সবসময় একটা কথা বলি, সন্তান কখনো হাত বাড়িয়ে আপনার কাছে যাবে না, আপনাকে যেতে হবে, বাবা মাকে যেতে হবে। সন্তান অভিমান করবে, মন খারাপ করবে, হয়তো সন্তান আপনাকে কিছু একটা বলেও ফেলতে পারে, আপনাকেই হজম করতে হবে, আপনার খারাপ লাগতে পারে যে বাচ্চাকে আমি পৃথিবীতে আনলাম ও আজকে আমাকে এই কথাটা বলছে। এটা কষ্টের, নিঃসন্দেহে কষ্টের, এবং আরও বেশি দুঃখজনক কোনটা, এটা সন্তান একটা সময় রিয়েলাইজ করে যে আমি এটা বলে ফেলেছিলাম আমার বাবা মাকে, কিন্তু বাবা মা এটা বোঝে না যে সন্তান রিয়েলাইজ করেছে। সো সেক্ষেত্রে যেটা হয়, বাবা মাকেই যেতে হয় সেই জিনিসটাকে চাপা দিয়ে, সেই জিনিসটাকে ভুলে। যেহেতু বাবা মারাই বলছে তোমার চাইতে আমি বেশি জানি, তোমার চাইতে আমার বয়স বেশি, এক্সপেরিয়েন্স বেশি, তাহলে কেন আপনি যাবেন না হাত বাড়িয়ে? কেন আপনি তাকে বুকে টেনে নেবেন না? বারবার নিতে হবে, একবার দুবার না। এবং এটা আপনি কখনো তাকে বলতে পারবেন না যে তখন তুমি পড়ে গিয়েছিলে, আমি কিন্তু ঠিকই গিয়েছিলাম, আর কতবার যাব, এটা বলা যাবে না। সন্তানরা আসলে খুব ফ্র্যাজাইল টাইপের হয়, বাবা মাও হয়, বাবা মারও খুব একটু সেন্টিমেন্টাল হয়ে থাকে, ইমোশনাল হয়ে থাকে, কিন্তু তারপরেও দিন শেষে বাবা মাকে অনেক স্ট্রং মেন্টালিটির হতে হয়। এই জন্যই মূলত বিয়ের আগে প্যারেন্টিং জানাটা অনেক গুরুত্বপূর্ণ, যে আপনার মন মানসিকতা আপনি সেইভাবে তৈরি করছেন কিনা। যেমন আমার ভেতরে মাতৃত্ব বোধটা খুব প্রবল, আমি আগে বিয়ের চাইতেও বেশি চিন্তা করতাম মা হওয়াটা, আমি কিরকম মা হব, কিভাবে কি করব, আমার বাচ্চাকে আমি কিভাবে ট্রিট করব বা কি করব। আমি বলছি না যে আমার বাচ্চা পৃথিবীতে আসলে সে খুব সৌভাগ্যবান বাচ্চা হয়ে যাবে, আমি তাকে সব কিছু দিব, তবে এই জিনিসটা আমার ভেতরে অনেক কাজ করত। এবং বাবা মা হওয়ার জন্য
আপনাকে অনেক ইগো সাইড করতে হবে, অনেক রাগ কন্ট্রোল করতে হবে। তো এই জিনিসগুলো তো হুট করে আসবে না, আপনাকে তৈরি করতে হবে। যেমন আমি চেষ্টা করছি যে এই জিনিসটা যেন আমি আমার বাচ্চার সামনে না দিই। যখন আমি হচ্ছে বাবা মার সাথে সন্তানের যে ক্ল্যাশগুলো আমি যখন দেখি, আমি ফেস করছি যেটা বাবা মার কষ্ট, তো ওইটা আমি চিন্তা করি যে বাবা মার কারণে এই জিনিসটা হচ্ছে। তখন আমি চিন্তা করছি একসময় তো আমিও বাবা মা হব, আমি কি আমার সেন্টিমেন্ট ওই জায়গায় ধরে রাখতে পারবো? তখন আমি নিজের উপর ওয়ার্ক করা স্টার্ট করি যে আমি যেন পারি। আমি মাঝে মাঝে ডায়েরি লিখি। কেন লিখি? আমি লিখে রাখি যে এই টাইমে আমি এটা ফেস করছি, আমি এই টাইমে এটা ফিল করছি, যেন আমার মনে থাকে যে 13 বছর বয়সে আমি এই জিনিসটা ফেস করেছি। সো আমার যখন সন্তান 13 বছর বয়সে যাবে, ও এটা ফেস করতে পারে। নিঃসন্দেহে ওরটা আর একটু ডিফারেন্ট হবে, কারণ জেনারেশন চেঞ্জ হচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গা কিন্তু প্রজন্মের পর প্রজন্ম মানুষের একই থাকে। অনুভূতি একই থাকে। তো সেই জন্য যেটা হয়, আমি অনেক কিছু মনে রাখার চেষ্টা করি যে আমি এখন এটা ফেস করছি, আমার হরমোনাল এই চেঞ্জটা হচ্ছে, দ্যাটস আমি এইভাবে ভাবছি। কেন মনে রাখছি? শুধুমাত্র যদি স্রষ্টা আমাকে সেই সক্ষমতা দিয়ে থাকেন মা হওয়ার, যেন মা হলে আমি আমার বাচ্চার ওই জায়গাটা খুব দ্রুত বুঝতে পারি। যেটাই হোক না কেন, আমি কখনোই চাই না যে আমার বাচ্চা কোনো ট্রমা নিয়ে বড় হোক। কারণ একটা বাচ্চা যখন 2-3 বছরে 3, 4, 5, 6, 7, 8 বছর বয়সে যে ট্রমাটা পায়, সেটা সে আমৃত্যু বয়ে বেড়ায়। বাচ্চাটার বয়স 30 হয়ে যায়, 35 হয়ে যায়, সে ওটা থেকে বের হয়ে আসতে পারে না। সে অনেক প্র্যাকটিক্যাল হয়ে যায়, বাস্তববাদী হয়ে যায়, অনেক বড় বড় ডিল সে হ্যান্ডেল করছে, সে বাবা হয়ে গেছে, সে মা হয়ে গেছে, ওই ট্রমাটা তার ভেতর থেকে যায় না। এবং এগুলো অনেকের কাছে শুনতে খুবই হাস্যকর মনে হয়, এত বয়স হয়ে গেছে, সে 3 বছরের ঘটনা মনে রাখছে, বাট ওটা তো তার ভিতরে বিল্ট ইন হয়ে গেছে, সে চাইলে ওখান থেকে বের হয়ে আসতে পারবেন। এবং ওই ট্রমাটার কারণে তার আরো অনেক পারিপার্শ্বিক চেঞ্জ আসে। এবং এটা তো মনে হয় প্রজন্মের পর প্রজন্ম একটা ইম্প্যাক্ট কিন্তু পড়েই যায় পড়ে যায়। ইনডিরেক্টলি। আমি যেটা ফেস করেছি, কোনো না কোনো ভাবে আমি আমার বাচ্চার সাথে সেম কাজটাই করছি। সেম, এটা রয়ে যায়। আর সবচেয়ে বড় জায়গাটা একটা জিনিস কি আপু, মানসিক অশান্তির চাইতে বড় অশান্তি তো আর হতে পারে না। একদম, নিঃসন্দেহে। এবং বাবা মার প্রতি আপনার একটু হলেও কষ্ট আপনি ভেতরে চেপে রাখছেন, এটা বাবা মার চাইতে সন্তানের কষ্ট বেশি। বাবা মা অনেক সময় ভুলে যায়, বাবা মা দেখা যায় সন্তান একটা বড় সাফল্য নিয়ে আসছে, বাবা মা ভুলে ভুলে যায়। গেছে সে কি বিহেভ করেছিল, যে বাচ্চাটার ট্রমা হয়েছে, এটা সে ভুলে যাচ্ছে। কিন্তু বাচ্চা সেটা ভেতরে চেপে রেখে তার বাবা মার সাথে আর নর্মাল হতে পারছে না। এটা যে একটা সন্তানের জন্য কত বড় কষ্টের। তো এই জিনিসগুলো, এই জন্যই আমরা ফোকাস যে বিয়ের আগে থেকে আপনাকে তৈরি হতে হবে। কনসেপ্ট তো অনেক পরের বিষয়, বিয়ের আগে আপনাকে তৈরি হতে হবে, কারণ এখানে আপনার পার্টনার চুজের একটা বিষয় থাকে, আপনার মন মানসিকতা, দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা, বিল্ড আপ করার একটা বিষয় থাকে। এই জন্যই মূলত আমরা এটাতে এতটা ফোকাস কথা বলছি। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা কথা বলছি আমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, বিবাহের আগে কেন প্যারেন্টিং সম্পর্কে জানা প্রয়োজন, বা প্যারেন্টিং বিষয়টা কেন প্রয়োজন। আপনারা যেহেতু আছেন সাথে, অবশ্যই যে কোনো প্রশ্ন রাখতে পারছেন কমেন্ট সেকশনে। আমাদের সাথে নিসা আপু আছেন, সার্টিফাইড প্যারেন্টিং কোচ। যে কোনো ধরনের প্রশ্ন রাখতে পারছেন প্যারেন্টিং সম্পর্কিত। অবশ্যই ফেসবুক লাইভটা শেয়ার করবেন এবং আপনার বন্ধু পরিবার যারা আছে তাদেরকেও ইনভাইট করে নিয়ে আসবেন, যাতে আমরা সবাই এই বিষয়টা সম্পর্কে জানতে পারি। আমরা কথা বলছিলাম যে আসলে সন্তানকে আদর্শভাবে বেড়ে তোলার জন্য প্যারেন্টিং এই বিষয়টা কেন প্রয়োজন বিয়ের আগ থেকেই। এবং এই বিষয়টা সম্পর্কে কথা বলতে বলতে আমার একটা প্রশ্ন আসলো যে হয়তোবা বিবাহের আগেই অনেকে জানছেন এখন, কিন্তু এমন হতে পারে নিউলি ম্যারিড, তাদের বোধহয় বাচ্চা নেবার প্ল্যান নেই আপাতত, 5 বছর 10 বছর পরেও তারা চিন্তা করতে পারেন। তো সেক্ষেত্রে তাদের কেউ তো এই বিষয়টা সম্পর্কে ভাবতে হবে। নিঃসন্দেহে তাদের ক্ষেত্রে আসলে প্রসেসিংটা কোত্থেকে শুরু হবে, যেহেতু এর আগে তারা প্যারেন্টিং সম্পর্কে এত বেশি আচ্ছা বোঝেনি বা ভাবেনি। ধন্যবাদ আপু, আরেকটি চমৎকার প্রশ্ন। সেটা হচ্ছে যে অনেককে আমি এটা দেখেছি, আমি এটা পুরুষদের ক্ষেত্রেও দেখেছি, নারীর ক্ষেত্রেও দেখেছি, তারা বিয়ের আগে যখন বিয়ে করবে ডিসিশন নেয়, তখন যাকে তারা বিয়ে করতে যাচ্ছে তাকে দেখার আগে তার পরিবারটাকে দেখে। আমি এটা অনেকের ক্ষেত্রেই দেখেছি যে তার পরিবারটা আসলে কেমন কেমন টাইপের প্র্যাকটিস ওখানে হয়ে থাকে, এথিক্স, নৈতিকতার প্র্যাকটিসটা সেখানে কেমন, এই জিনিসটাতে তারা খুব ফোকাস থাকে। কেন সে তখন ভাবতে থাকে, আমি তো এখানে হয়তো নারীর ক্ষেত্রে বলছি, নারীটা ভাবতে থাকে যে ওখানে আমি তো ডেফিনেটলি যাব বিয়ের পরে, কিন্তু ওখানে যদি আমি একটা পরিবার গঠন করি সেক্ষেত্রে বিষয়টা কেমন হবে। কারণ এটা আমরা জানি যে বাচ্চা যখন পৃথিবীতে আসে তখন তার উপর শুধু মায়ের অধিকার থাকে বা বাবার অধিকার থাকে, ব্যাপারটি এরকম না, অনেক কিছু থাকে, একসাথে অনেক কিছু এসে পড়ে। এবং বাচ্চাটা দেখা যায় তার নানি বাড়ির কিছু পাচ্ছে, তো তার দাদি বাড়ির কিছু পাচ্ছে। তো অনেকেই খুব সচেতন থাকেন যে আমি কেমন ফ্যামিলিতে যাচ্ছি। এক একজনের
আমরা কবে বেবি নিব, এটা এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম থাকে, হয়তো 10 বছর পরে নিবে, 5 বছর, বাচ্চা নিলাম কি নিলাম না সেটা নিয়ে আমি এখনো ভাবছি না, কিন্তু তারপরেও তারা বিষয়টাতে ফোকাস থাকে। ওই যে শুরু থেকেই যে কোনো জিনিস আসলে প্রসেসটা আপনাকে স্টার্ট করতে হয় অনেক আগে থেকে, আপনি ধুপ করে একটা প্রসেসে চলে যেতে পারবেন না। হ্যাঁ, তো তারপর আমি অনেককে দেখেছি তারপরে যখন কথা বলে, একটা ছেলে একটা মেয়ে যখন বিয়ের বিষয়ে কথা বলে, একটা ছেলে অনেক কিছুতে শিওর, মানে কথা বলে শিওর হওয়ার চেষ্টা করে যে সে আমার বাচ্চার ভালো মা হতে পারবে কিনা, বা আমি এমন কাউকে আমার বাচ্চার মা হিসেবে দেখতে চাই কিনা। আবার মেয়েটাও দেখে থাকে যে আমি এমন কাউকে আমার বাচ্চার বাবা হিসেবে চাই কিনা, তার মধ্যে দায়িত্ববোধটা কতটুকু, তার মধ্যে বোঝাপড়ার মন মানসিকতা কতটুকু, এই জিনিসগুলো দেখে থাকে। যেমন আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে একটু বলি। আমাদের যখন বিয়ে হবে, তো তার আগে আমরা যখন অফিসিয়ালি, যেহেতু আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, তো আমরা যখন অফিসিয়ালি কথা বলছিলাম, তো প্রথম অফিসিয়াল কথায় আমরা জাস্ট শেয়ার করেছি আমরা কে কেমন, এই জায়গাগুলো যে আমরা আসলে নিতে পারবো কিনা একজন আরেকজনকে, বিষয়গুলো ক্লিয়ার হলো। সেকেন্ড অফিসিয়াল মিটে আমি একটা জিনিস খুব ফোকাস করেছিলাম, সেটা হচ্ছে আমি ভীষণ ইতিবাচক একজন মানুষ, ভীষণ রকমের ইতিবাচক একজন মানুষ। আমি যে কোনো সিচুয়েশনকে ইতিবাচকভাবে নিয়ে ফেলতে পছন্দ করি, বা কোনোভাবেই সেটা নিতে পারছি না, আমি ওখানে বোঝার চেষ্টা করি সিচুয়েশনটা। কিন্তু দিন শেষে আমি খুবই সাধারণ একজন মানুষ। তো যেহেতু আমি কোনো মহামানবী না, আমারও কিছু সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতার মধ্যে সবচেয়ে বড় যে সীমাবদ্ধতা, সেটা হচ্ছে যে আমার একটু মুড সুইং টাইপের একটা বিষয় আছে। কিছু কিছু জিনিস আমার হুট করে লেগে যায়, অ্যান্ড দেন আমি সহজে আমার মুডটাকে নর্মাল করতে পারি না। তা আমি যখন একা ছিলাম, সেটা আমি একাই হ্যান্ডেল করার চেষ্টা করেছি, বা এখনও যে আমি আমার সঙ্গীর উপর ডিপেন্ড করছি, ব্যাপারটা সেরকম না। কারণ এটা আসলে পুরোপুরি তার দায়িত্বও না। আমার হুট করে মুড সুইং হয়ে গেছে, এটা পুরোপুরি তার দায়িত্ব না, সে বসে বসে আমার মুড সুইং ঠিক করবে। তো আমি তাকে বিষয়টা জানিয়েছিলাম যে তার জানা থাকা ভালো যে চার দেয়ালটা সে যার সাথে শেয়ার করবে তার মন মানসিকতা কেমন, এটা তার জানা ভালো। এরপরে যখন আমাদের বিয়েটা হলো, এখন যখন আমি তাকে আমার মুড সুইংয়ের কথা বলি, আমি মাঝে মাঝে মজা করেই বলি যে ইন ফিউচার যখন বেবি হবে তখন আমার মুড সুইং হলে কেমন হবে, বা আমি যখন বাচ্চা নেওয়ার মানে পৃথিবীতে আনার যে পর্যায়টা, সেটাতে যখন আমি যাব, তখন এমনিতেই একজন নারীর শারীরিক মানসিক পরিবর্তন আসতে থাকে, অনেক রকম হরমোনাল চেঞ্জ হয়, তখন এমনিতেই নারীদের নাকি মুড সুইং হয়। হ্যাঁ, তো আমি তাকে মজা করে বলছিলাম যে ওই টাইমে আমার মুড সুইং হলে কি হবে। এই যে এখন কিন্তু আমি এক্সপেক্ট করছি যে আমার পার্টনার যেন বিষয়টাতে ফোকাস করতে পারে, সাপোর্টটা যাতে আসে। এক্স্যাক্টলি, কারণ ওই টাইমটাতে কিন্তু আমি একা থাকছি না, আমার ভেতরে একটা মানুষ বড় হচ্ছে। তো ওই টাইমে তাকে নিয়ে আমি যদি আমার মুড সুইংটা ফেস করি, সেখানে আমার পার্টনারের অ্যাক্টিভ পার্টিসিপেশন লাগবে। এবং এই কথাটা আমি মজা করে বললেও আমি এই বিষয়টা নিয়ে খুবই কনসার্ন। আমি এখন থেকেই মানে এই জিনিসটা খুবই করছে যে আমাকে এটা যেভাবেই হোক আমার মুড সুইংটা আমার কন্ট্রোলে নিয়ে আসতে হবে, যেন এটা আমার সন্তানকে কোনোভাবেই এফেক্ট না করতে পারে। আমাদের দুজনের সম্পর্কে হয়তোবা সামহাও এটা পার হয়ে যাবে, হয়তোবা আমি সেটাকে একটু কন্ট্রোল করে ফেলতে পারবো, হয়তোবা আমার পার্টনার সে যথেষ্ট কোঅপারেটিভ, সে যথেষ্ট সহযোগিতা করে আমাকে, কিন্তু তারপরও আমি এখন কেন বেশি ফোকাস যে চেঞ্জগুলো আমার মধ্যে আসবে শারীরিক মানসিক, ওই টাইমে যদি আমার আরও বেশি এক্সট্রা মুড সুইংটা হয়, সেটা আমার বাচ্চার উপর একটা নেতিবাচক প্রভাব ফেলবে। তো এটা যেন আমার সঙ্গীটা বুঝতে পারে, এই জন্য আমি তাকে এই জিনিসটা আগে থেকে একটু একটু বলে তাকে আমি রেডি করছি যে এরকম হতে পারে, এরকম হলে কি হবে, তা আমাদের আগে থেকে প্রিপেয়ার থাকা উচিত। তো সেটাই বেসিক্যালি যে এই যে বিয়ের ইয়েতে আমাদের এই জিনিসটা আগে থেকেই শেয়ার করা দরকার। তা আমিও তাকে শুরুতেই এই জিনিসটাতে এই জন্যই ফোকাস করেছিলাম, যেন সে বুঝতে পারে এবং ইন ফিউচার প্যারেন্টিংয়ের ক্ষেত্রে যেন আমাদের জিনিসটা সহজ হয়ে যায়। ভেরি নাইস, মানে খুব সুন্দর। আসলে ব্যক্তিগত জীবন থেকেও তো অনেক কিছু বলবার আছে, অনেক বেশি রিলেট করতে পারছি আমরা প্রত্যেকে। যেটা বলছিলেন আপু যে দাম্পত্য জীবন, তাই না? তো দাম্পত্য জীবন এবং প্যারেন্টিং এই দুটো বিষয় তো নিশ্চয়ই একটা ইন্টার রিলেশনশিপ রয়েছে। নিঃসন্দেহে। সেক্ষেত্রে আরেকটু ডিটেলসে যদি জানি, আসলে যারা এখন দাম্পত্য জীবনে আছেন, সামনে একটা বেবি আসবে তাদের জীবনে, সেক্ষেত্রে প্যারেন্টিং এবং দাম্পত্য দুটো জীবন কিন্তু কানেক্টেড হয়ে যাচ্ছে, দায়িত্ব অনেক বেশি বেড়ে যাচ্ছে। নিঃসন্দেহে এখানে যেটা হয় সেটা হচ্ছে যে একজন মা যখন বা একজন নারী যখন জানতে পারে যে কেউ আসছে তার মাধ্যমে পৃথিবীতে, নিঃসন্দেহে তার খুশিটা আনন্দটা অনেক বেশি থাকে, সেই সাথে তার সঙ্গীটা অনেক বেশি খুশি হয়, আনন্দ হয়। তো ওই টাইমে সবাই বলা শুরু করতে থাকে যে
মানে মা এটা করবে, মা ওটা খাবে, মা এইভাবে চলো, ওভাবে চলো, এটা করো, ওটা করো, এত কিছুর মধ্যেও মানে আমি যতটুকু আমার সামনাসামনি আমি যতটুকু দেখেছি, যেমন আমার বোনকে দেখেছি, এবং আমার বোনের ক্ষেত্রে আমরা এটা চাইতাম খুব করে যে আমার বোন যেন আমার ভাইয়ার সাথে থাকে, আমার দুলাভাইয়ের সাথে থাকে। আমার দুলাভাই হচ্ছে উনি আর্মিতে আছেন, সো ঢাকার বাইরে পোস্টিং, রিমোট এরিয়াতে পোস্টিং, তারপরও আমরা প্রেফার করেছি আমার বোন যেন ওখানেই থাকে। ভাইয়া যেহেতু ছুটি পাবে না, কেন? কারণ এই টাইমটাতে আমরা যতটাই চেষ্টা করি না কেন, সে ভাইয়ার কাছ থেকে যে আনন্দটা পাবে, মানসিকভাবে যে আনন্দটা পাবে, সেটা কিন্তু আমরা তাকে দিতে পারবো না। নিঃসন্দেহে আমরা থাকলেও তার ভালো লাগবে, কিন্তু ভাইয়া তাকে যে আনন্দটা দিতে পারবে সেটা আমরা তাকে দিতে পারবো না, এবং এই মুহূর্তে এই আনন্দটাই তার দরকার। এবং নিঃসন্দেহে প্যারেন্টিং কোনো একার যাত্রা না, দুজনের যাত্রা। সো দুজনকেই পুরো প্রসেসটা জানতে হবে, তাকে দেখতে হবে যে তার নারী সঙ্গী যখন সকালবেলা ঘুম থেকে উঠছে, সে ঠিক কী কী জটিলতা নিয়ে ঘুম থেকে উঠছে, বা সে কী ফিল নিয়ে উঠছে, তার শারীরিক মানসিক প্রতিনিয়ত কি চেঞ্জগুলো আসছে, তাহলে কানেক্ট করাটা অনেক সহজ হয়ে যায়। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে সবার সেই সুযোগটা নেই, অনেকের হয়তো বা পুরুষ সঙ্গীটি বাহিরে কোথাও থাকে যে কোনোভাবে এক হতে পারছে না, সেটাও হতে পারে। সেক্ষেত্রে যেটা করতে হয় যে যতটুকু সম্ভব কানেকশনে থাকা, সেক্ষেত্রে পরিবারের ভূমিকা অনেক বেশি বেড়ে যায়। হয়তো নারীটি যদি তার শ্বশুরবাড়িতে থাকে তাহলে শ্বশুরবাড়ির দায়িত্বটা অনেক বেশি বেড়ে যায়, বাবার বাড়িতে থাকলে বাবার বাড়ির দায়িত্বটা বেড়ে যায়। কিন্তু পারতপক্ষে এটা আসলে গবেষকরাও বলে থাকেন, ডক্টররাও বলে থাকেন যে হাজব্যান্ডের সাথেই থাকাটা, দুজন যেন একই প্রসেসটা ফিল করতে পারে। নিঃসন্দেহে প্রসেসটা ফিল করলেও নারী যেটা ফিল করছে সে পুরোপুরি ফিল করতে পারবে না, কিন্তু অনেকটাই কানেকশনটা কিন্তু তৈরি হয়ে যায়। তো এটা আসলে মানে ভীষণভাবে প্রভাব ফেলে। সেই সাথে যেটা হয়, পুরুষ সঙ্গী আস্তে 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 করে প্রসেসটাতে যেতে থাকে, তখন তার মধ্যে কিন্তু পিতৃত্ব চলে আসতে থাকে। মা তো না হয় 9 মাস পেটে রাখছে জন্য তার মাতৃত্ব গ্রো করছে, কিন্তু পুরুষ সঙ্গী যখন প্রতিনিয়ত সবার আগে, পরিবারের অন্য সবার আগে যখন তার সঙ্গী এগিয়ে আসছে যে আচ্ছা ঠিক আছে আমার ওয়াইফ হচ্ছে বমি করেছে, সে যখন ফার্স্টে এগিয়ে আসছে তাকে ধরার জন্য, এই যে ফিল করতে পারছে, আস্থার জায়গাটা তৈরি হচ্ছে, এবং সে ফিল করতে পারছে যে আমার সন্তানকে আনতে গিয়ে তার এত কষ্ট হচ্ছে, এই যে সন্তানের সাথে সাথে তার সঙ্গীর প্রতি ভালোবাসাটা আরেকটু বেড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তার এখন এটা খেতে ইচ্ছে করছে না, তাহলে আমরা অন্য খাবারটা নিয়ে আসি। এই যে মমতাটা তৈরি হচ্ছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। এবং আমি একজন সেলিব্রিটির একটা পোস্ট পড়েছিলাম, সেখানে তার এবং তার পুরুষ সঙ্গীর একটা হাস্যোজ্জ্বল ছবি, এবং সেই ছবিটা তাদের 10 বছরের মেয়ে তুলে দিয়েছে। তো ছবিটা খুব চমৎকার ছিল, এবং ক্যাপশনটা আরও সুন্দর ছিল। ক্যাপশনটা ছিল এরকম যে বাবা মা তার সন্তানকে যে উপহারটি দিতে পারে, বেস্ট উপহার, সেটা হচ্ছে বাবা মার মধ্যকার ভালোবাসা। এটা নিঃসন্দেহে আমরা যখন দেখি যে আমার বাবা আমার মা হেসে হেসে কথা বলছে, একসাথে চা খাচ্ছে, একসাথে কোথাও ঘুরতে যাচ্ছে, আমরা কিন্তু প্রচুর খুশি হই। যে তখন মনের মধ্যে একটা বোধ জাগে যে আমার পরিবারটা খুব সুখী, কারণ আমি দেখছি যে আমার বাবা মার মধ্যে সম্পর্কটা সুন্দর। তো এইটা তো হুট করে হয়ে যাবে না, আর আপনি হুট করে আপনি ভাবছেন আচ্ছা ঠিক আছে আমার বাচ্চা যখন একটু বুঝতে শিখবে তখন আমরা চেষ্টা করবো একটা হ্যাপি হ্যাপি কাপল হওয়ার। এটা হয় না, এটা একদম যখন কনসিভ আপনি করবেন তার আগে থেকেই যাত্রাটা স্টার্ট করে ফেলতে হবে। সেই আনন্দ দুজনের মধ্যে থাকতে হবে, সেই বোঝাপড়াটা থাকতে হবে, তাহলে ওই যে ভেতরে যে আসতে যাচ্ছে সে আনন্দের মধ্যে প্রবেশ করবে। আপনি হঠাৎ করে আনন্দ দিতে পারবেন না। ব্যাপারটা যে এরকম অনেকটা যে বিয়ে বাড়িতে আপনি ঢুকছেন, মাঝপথে আসার পরে গেটের লাইটটা দিল, তাহলে কি আপনার ওই ফিলটা হবে? কিন্তু আপনি গাড়ি থেকে নামার পরেই দেখলেন যে একটা রেড কার্পেট টাইপের বেছানো লাইট জ্বলছে, আপনি গেস্ট হিসেবেও তো আপনার ভালো লাগবে, চালা কি সুন্দর একটা মানে এনভায়রনমেন্ট, একদম একদম, তাই না? তা এখন মাঝপথে যাওয়ার পর লাইট দিলে আপনার আচ্ছা লাইট খুব সুন্দর লাগছে, আপনার এই ফিল হবে। কিন্তু আপনি যখন গাড়ি থেকে নেমে দেখবেন চোখ ধাঁধানো লাইট, আপনার ফিলটা অন্যরকম হয়ে যাবে। সো ব্যাপারটা হচ্ছে এরকম, সে যখন আসতে যাচ্ছে সে ঢুকতে ঢুকতে দেখবে ওয়াও কত সুন্দর একটা পরিবেশ এখানে, আমার মা হ্যাপি, এই আমার বাবা কিছু বলছে। যেমন 3 মাস ভ্রূণ যখন 3 মাস অবস্থায় যায় তখন থেকে সে কথা শুনতে পারে। তো এই যে তার মা যখন তার সাথে কথা বলছে, তার মা যখন তার বাবার কোনো একটা কিছু শেয়ার করছে তার সাথে, তার কিন্তু ভালো লাগছে, কানেকশনটা ওখান থেকেই তৈরি হয়ে যায় আসলে। তার মানে আসলে দাম্পত্য জীবন অর্থাৎ বৈবাহিক সম্পর্ক, যে দুজন পার্টনারের মধ্যকার যে সম্পর্ক, সেটা অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাচ্চারা সঠিকভাবে বেড়ে ওঠার। আমরা কথা বলছিলাম বিবাহের আগে প্যারেন্টিং কেন জানা প্রয়োজন।
প্রয়োজন সেই বিষয়টা সম্পর্কে আমাদের সাথে নিসা আপু ছিলেন, সার্টিফাইড প্যারেন্টিং কোচ, এবং এই বিষয়টা সম্পর্কে আসলে অনেক অনেক এক্সাম্পল দিয়ে আমরা বুঝেছি, একদম ক্লিয়ার হয়ে গেছে। খুবই সুন্দর একটা সেশন। আমার মনে হয় যে প্যারেন্টিং প্রসেসটার ভেতরে আমরা সবাই যারা বিয়ে করেননি, আপনার পরিবারে নিশ্চয়ই কোনো না কোনো বাচ্চা আছে, বা আপনি নিশ্চয়ই আপনার ডেইলি লাইফে কোনো না কোনোভাবে কোনো বাচ্চার সাথে কানেক্টেড, রাইট? সেক্ষেত্রেও কিন্তু আপনি প্যারেন্ট হিসেবে কাজ করছেন। তাই প্যারেন্টিং বিষয়টা সম্পর্কে সবারই জানা উচিত। আর আমরা জানি আমাদের আশপাশের সেই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমরা সবাই ভালোবাসি, বিশেষত পরিবারে যদি ছোট্ট একটা শিশু থাকে তার প্রতি ভালোবাসা কিন্তু সবচাইতে বেশি। আপনার আদরের সোনামণি বেড়ে উঠবে বসুন্ধরা ডায়াপ্যান্টের নরম কোমল স্পর্শে, এবং সেলাইবিহীন অধিক শোষণ ক্ষমতা সম্পন্ন হওয়ার কারণে আপনার ছোট্ট সোনামণি থাকবে সারাদিন প্রাণবন্ত। তাই ওর ভালোর জন্য ব্যবহার করুন নিঃসন্দেহে বসুন্ধরা ডায়াপ্যান্ট। বসুন্ধরা ডায়াপ্যান্ট সবার আস্থা এবং পছন্দের নাম। আমরা কথা বলছি আমাদের সাপ্তাহিক নিয়মিত আয়োজন বসুন্ধরা ডায়াপ্যান্ট নিবেদিত গুড প্যারেন্টিংয়ে, এবং একদম শেষ মুহূর্তে আছি, যদি শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবার থাকে। আচ্ছা, আমি শুরুতেই কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা যারাই আমাদের সাথে ছিলেন, আমরা বিশ্বাস করি যে যারা আমাদেরকে শুনেছেন তারা আসলে এই গুড প্যারেন্টিং বিষয়টাতে বিশ্বাস রাখেন বা আস্থা রাখেন। কারণ এখনও এই শতকে এসেও এত কিছু উন্নত হওয়ার পরেও যখন আমরা প্যারেন্টিং কথাটা বলতে যাই, আমরা যখন বলতে যাই যে আমরা সার্টিফাইড প্যারেন্টিং কোচ, তখনই আমরা শুরুতে একটা প্রশ্নের সম্মুখীন হই। এরপরে যখন আমরা তাদেরকে লেসন আমরা কি দিব, এটা শুনেই তো তাদের কেমন একটা এক্সপ্রেশন চলে আসে যে এটা আসলে কি দরকারটা কি সেটা আমরা বুঝতে পারি যখন আমরা সাইকিয়াট্রিস্টের চেম্বারের আশপাশ দিয়ে একটু ঘুরে আসি। ওখানে বেশিরভাগই দেখা যায় বাবা মা দাঁড়িয়ে আছে তার 13-14 বছরের সন্তানকে নিয়ে। বাবা মা একটা জিনিস বুঝতে পারে না যে ওই 13-14 বছর বয়সে এসে আপনি তো আর চেঞ্জ করতে পারবেন। অনেকটা ঠিক সেরকম, কারণ সে ইতিমধ্যে সবকিছু শিখে ফেলেছে। ওই যে অনেকটা সেরকম যে মাটির পাত্র যখন কুমোররা তৈরি করে, ওটা আপনি যখন তৈরি করছেন প্রসেস কিন্তু কন্টিনিউয়াসলি চলছে, কিন্তু আপনি থামাতে পারছেন না, আপনার প্রসেস চলছে, চাকাটা ঘুরছে, প্রসেস চলছে। এর মধ্যে যদি এটা নষ্ট হয়ে গেল, আপনি সেটাকে রোদ দিয়ে ফেললেন, রং করে ফেলেন, এখন যদি এসে বলেন হ্যাঁ আমার ফুলদানি এই জায়গাটা একটু বাঁকা, এটা একটু ঠিক করে দাও, তখন কি ঠিক হবে? আপনাকে জোড়াতালি দিতে হবে, দাগ থেকে যাবে। সো আপনাকে একদম শুরুতে মাটিটা যখন ফেলছেন তখন থেকে প্রসেস স্টার্ট হবে, এবং কন্টিনিউয়াস চাকাটা যেভাবে ঘুরছে আপনার প্রসেসও সেটা চলবে। তো আমরা চেষ্টা করব এই ভ্রান্ত ধারণা থেকে আমরা বের হয়ে আসতে, যে প্যারেন্টিং শেখার কোনো প্রয়োজন নাই। আমরা যদি ইন ফিউচার 13-14 বছর 21 বছরের বাচ্চারাও যায়, সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া থেকে যদি আমরা বিরত থাকতে চাই, আমরা তাহলে আসলে বিয়ের আগে থেকেই এই প্রসেসটাতে ঢোকার চেষ্টা করব। আমরা ইগোটাকে দূরে রাখবো, যে আরে প্যারেন্টিং কি শেখার জিনিস নাকি, তুমি আমাকে শেখাবা, আপনি আমাকে কি শেখাবেন, আরে আমি জানি, আমার বাবা মা আমাকে বড় করছে না। এই কথাটা থেকে বোঝা যাচ্ছে যে কি বড় করেছে বা কি বড় করছে। নিঃসন্দেহে তারা ভালো বড় করেছেন, আমরা আমাদের বাবা মাকে দেখেছি তারা ভালোভাবে বড় হয়েছে, কিন্তু আপনাকে তো বুঝতে হবে সময় এক না। সময়ের সাথে যদি আপনি স্মার্টফোন চালানো শিখতে পারেন, তাহলে কেন আপনি আপনার বাচ্চাটাকে কিভাবে চালাতে হয় এটা কেন আপনি শিখবেন না? এই জায়গাটা তো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। পরিবার হচ্ছে সুখের উৎস, আবার এই পরিবারটা হচ্ছে একটা সামাজিক কাঠামোর স্তম্ভ হচ্ছে এই পরিবারটা। আপনার সন্তানটা তো শুধু আপনার না, পুরো পৃথিবীতে সে কিছু না কিছু কাজ করে তার প্রভাব ফেলে যাবে। তাহলে আপনি কেন সেভাবে ভাবছেন না? কেন আপনি আপনার সবার আগে এই জায়গাটাতে ফোকাস হচ্ছেন না? পরবর্তীতে গিয়ে সবকিছু বিলিয়ে দেবার আগে শুরুতেই কেন ওই জায়গাটাতে আমরা অল্প অল্প করে দিচ্ছি না? এটা আসলে বোঝার বিষয়। তা আমি ভীষণভাবে কৃতজ্ঞ আমাদের প্যারেন্টিং কোচেস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ পিকেবের প্রতি, যে এটার যার মাথা থেকে এই আইডিয়াটা এসেছিল, আমাদের ইউসুফ ইফতি ভাইয়া এটা আসলে করার কথা চিন্তা করেছিলেন। সেই লক্ষ্যে আমরা অনেকজন প্যারেন্টিং কোচ এগিয়ে যাচ্ছি, এবং আমাদের যিনি প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মির্জা বাকের স্যার সুন্দর নেতৃত্ব দিয়ে আমাদের এই প্যারেন্টিং কোচেস অ্যাসোসিয়েশন এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই সাথে আমাদের জেনারেল সেক্রেটারি যিনি আছেন আলী আশরাফ স্যারকেও ভীষণভাবে কৃতজ্ঞতা, এবং সেই সাথে না বললেই নয় আমাদের প্যারেন্টিং কোচ এই পিকেবের যিনি কোঅর্ডিনেটর তানজিলা আক্তার, সে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এবং আমি স্পাইস FM 96.4 এর প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। চমৎকার প্রোগ্রামটি আপনারা করার কথা চিন্তা করেছেন। আসলে এই সময়ে এসে আমাদের এটাতেই সবচাইতে বেশি ফোকাস থাকতে হবে। কথা শুনতে মন না চাইলেও আমাদেরকে বলতে হবে, এবং
কারণ এই যে আজকে হয়তো বা অনেকে আমার লাইফটি দেখছেন না বা শুনছেন না, কিন্তু এটা যখন থেকে যাবে হয়তো আরো কয়েক কারো না মাস কারো পরে চোখে পড়বে, চোখে নিশ্চয়ই। কেউ পড়বে, না কেউ কথা বলবে এটা নিয়ে নিঃসন্দেহে। একদম। হয়তোবা কেউ ফেস করার আগেই শুনে ফেলবে, হয়তোবা কেউ ফেস করে অসহায় অবস্থায় অন্তত এসে একজনেরও যদি হেল্প হয়ে যায় নিঃসন্দেহে সেটাই এটা করতে আসলে সামাজিকভাবে আমাদের দায়িত্ব। তো সেটাই আমরা আসলে পিকআপ থেকে করার চেষ্টা করছি। তো আপনাদের সবাইকে অসম্ভব ধন্যবাদ, সেই সাথে আনিজা আপুকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আপু খুবই চমৎকারভাবে উপস্থাপনা করেছেন এবং আপুর সাথে কথা বলতে আমার খুব ভালো লেগেছে। সেই সাথে কাব্য ভাইয়াকে অনেক ধন্যবাদ, ভাইয়াও খুব সহযোগিতা করেছেন আমাকে। থ্যাংক ইউ সো মাচ এত ব্যস্ততার মাঝে সময় দেবার জন্য। নিশ্চয়ই আমরা হোপফুলি অন্য কোনো এপিসোডে কথা বলবো আবার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ নিসা আপুকে, ধন্যবাদ আপনাদের সবাইকে যারা পুরো লাইভ সেশনটাতে ছিলেন। খুবই লজিক্যাল একটা লাইভ সেশন হলো। আগামী শনিবার ঠিক দুপুর 3টে হাজির হয়ে যাব নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এবং প্যারেন্টিং সম্পর্কিত যে কোনো খুঁটিনাটি তো থাকছে আপনাদের জন্য, থাকছে নতুন কোনো বিশেষজ্ঞ প্যারেন্টিং কোচ। আজকের মতো এখানেই আনিজা বিদায় নিচ্ছি ফেসবুক লাইভ থেকে। সবসময় শুনতে থাকুন আমাদেরকে টিউন করে 96.4 স্পাইস এফএম। আজকের মতো শুভ বিদায়। প্রতিটি বাবা মাই চায় তার সন্তান বেড়ে উঠুক সুস্থতায় ও নিরাপদে। হোক মানসিক বিকাশ, তৈরি হোক উজ্জ্বল ভবিষ্যৎ। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে অভিভাবকদের জন্য বিশেষ আয়োজন। বসুন্ধরা ডায়াপ্যান্ট নিবেদিত গুড প্যারেন্টিং। বিভিন্ন দিক নির্দেশনা দিতে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশেষজ্ঞ প্যারেন্টিং কোচ। প্রতি শনিবার বিকেল 3টায় শুধুমাত্র 96.4 স্পাইস এফএম এ। বসুন্ধরা ডায়াপ্যান্ট নিবেদিত গুড প্যারেন্টিং। বসুন্ধরা ডায়াপ্যান্ট, ওর ভালোর জন্য। যত্নে রাখুন আপনার আদরের ছোট্ট সোনামণি।